এই পর্বে রবীন্দ্রনাথ কবিতায় আমরা শুনব সম্পর্কের কথা। সম্পর্ক কখনো একজন মানুষের সাথে আর একজন সাধারণ মানুষের মধ্যে, আবার কখনো তা একজন মানুষের সাথে আর একজন বিখ্যাত মানুষের সঙ্গে। এই পর্বে আমরা শুনব অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা বাড়ি কবিতাটি, তারপর রূপক চক্রবর্তীর দুজনে দেখা হলো, পরবর্তীতে সুনীল গঙ্গোপাধ্যায়ের তিনি এবং আমি। তুমি আমার কাছে একখানা ঘর চেয়েছিলে, আমি তোমাকে আস্ত একটা বাড়ি এনে দিয়েছিলাম, তোমার আকাঙ্ক্ষার চেয়েও বেশি। উপরে নিচে এতগুলি কামরা, ভিতরে বাইরে এতগুলি বারান্দা, তোমার সে কি আহ্লাদ! আকাঙ্ক্ষার বেশি হলেও মুহূর্তে আকাঙ্ক্ষাকে বড় করে বেশির সঙ্গে খাপ খাইয়ে দিলে, তাকিয়ে দেখলে বাড়ির আওতায় কোনো ফাঁকা জমি আছে কিনা। আমাদের সমস্ত সংগ্রামী এই বেশির জন্যে, বাড়তির জন্যে, বাহুল্যের জন্যে। তখন কি আর জানি অভাব যেমন নষ্ট করে, প্রাচুর্য তেমনি পথে বসায়। না, ভাড়াটে বসাতে পারবে না বললে মুখ ঘুরিয়ে বাড়ির সমুখটা থেকে ছেড়ে দিয়ে চোরের মতো খিড়কির দরজা দিয়ে নিজের বাড়িতে ঢোকার লজ্জা বরদাস্ত হবে। আর দেখতে গেলে কখনোই বা এরই মধ্যে তুমি ভাড়াটাকে চাওয়ার মাপে কম করে দেখলে, কম করে ফেললে। দুটো বসবার কুঠুরি, একটা নিচে বাইরে মক্কেলদের জন্য, উপরেরটা সুহৃদতম অন্তরঙ্গদের জন্য। দুটো স্টাডি, একটা সংযুক্ত লাইব্রেরি, একটা সংযুক্ত বেডরুম, কিচেন, স্টোর, ডাইনিং রুম, এসব মামুলি তো আছে। এটা বাক্স প্যাটটা রাখবার, এটা সাজগোজ সারবার। জায়গার শেষ আছে, জিনিসের বুঝি শেষ নেই, কিংবা জিনিসের বুঝি শেষ আছে, জায়গায় উত্তাল সমুদ্র। এখন এখানে ঐশ্বর্য বলতে আতিশয্য, আনন্দ বলতে ফুর্তি, সম্ভোগ বলতে মত্ততা, সাফল্য বলতে আস্ফালন, সংস্কৃতি বলতে ববৃত্তি, অহংতা বলতে বৈষ্ণবতা। আর অবসর, যেমন শ্রমের সম্ভ্রম আছে, তেমনি অবসরের সম্ভ্রম। মানুষের আসল দাম কি সে কাজ করে তাতে নয়, কিভাবে সে অবসর যাপন করে তাতে। কিন্তু কোথায় অবসর? একটা পোষা পশুর সেবা করছি, সে পশু বাঘ সিংহের বাচ্চা নয়, নয় কুলিন কুকুর বেড়াল, সে পশুর নাম অভ্যাস। পুরনো প্ররোচনা এখন প্রথার খুঁটিতে বাঁধা। সোনার গাছে চেয়েছিলে হীরের ফুল, সোনা নিয়েছে ডাকাতে, হীরেগুলো সব অঙ্গার। বাড়ির মধ্যে থেকে ঘর খুঁজছি, ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া খোঁজার মতো। মধ্যরাত্রির অনিদ্রা থেকে উঠে এসেছি দুজনে, আমি আছি এ বারান্দায়, তুমি ও বারান্দায়। তুমি শুধু এক রাত্রির ভালোবাসা চেয়েছিলে, আমি তোমাকে বেশি দিয়ে ফেলেছিলাম মৃত্যু হাহাকারের মতো একটা গোটা জীবন।
তখন শান্ত বাহুল্য আমাদের সর্বশান্ত করে। শ্রাবণ মাসের দুপুর গড়িয়েছে খানি অপরাহ্নের দিকে। আকাশে এখন বিদ্যুৎ গর্ভা মেঘ। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন অনিন্দ্যকান্তি এক পুরুষ। তার দুপাশে এসরাজ, খঞ্জনি ও পাখওয়াজ বাদক। রূপবান এই পুরুষটির নাম রবীন্দ্র। তিনি গান তোলাতে এসেছেন ৩-৪টি যুবাকে। রবীন্দ্র নিজেই লেখেন, সুর বসান। খুব বেশি লোক শোনেনি এ গান, তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দীপ্যমান, হীরের মতো ঝকমক করছে চোখ, সে আচমকা গেয়ে ওঠে, তোমারই আমি করিয়াছি জীবনের ধ্রুবতারা। কিছুকাল পূর্বে রচিত এই গান কেমন করে জানলো এই যুবা? বিস্মিত হন স্রষ্টা। এমন ভারী দানাদার গলা, এত নিখুঁত সুরজ্ঞান রবীন্দ্র বিশেষ শোনেননি। তার যে বয়সে ছোট এই ছেলেটির বাড়ি শিমলে পাড়ায়, নাম নরেন দত্ত। গান শুনতে শুনতে রবীন্দ্র অন্যমনস্ক হয়ে পড়েন। এটা লেখা কাদম্বরী বৌঠানকে। চারপাশ এখন ছায়াচ্ছন্ন করে দিচ্ছে বাদল মেঘ। জানালা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। প্রকৃতি এখন শ্যামল কান্তি। নরেন গাইছে এক আকুতি থেকে, যেন সে ঈশ্বর অভিলাষী। আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন স্মৃতিতে। তিনি ভাবছেন এক রক্ত মাংসের মানবীর কথা, অনেকগুলো গোপন দুপুরের কথা। নরেন ভাবছে করুণাময়ের উদ্দেশ্যে রচিত পরের পথগুলো। দুজন ভাবছে সম্পূর্ণ ভিন্ন দিকে। এই প্রেম ভাবছে তো ও ভক্তি, এই বিরহ ভাবছে তো ও নিবেদন। দুজনের আর কখনো দেখা হবে না, হলেও হবে না বাক্যালা। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে এক নাম না জানা রূপলি জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা। কেন তুমি রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে বসে আছো জানলার ধারে? আমি কি কেউ না? আমি গরিব স্কুল মাস্টারের ছেলে। রাস্তায় দাঁড়িয়ে আছি হাঁ করে, জল কাঁচা ধুতির ওপর পেজের শার্ট পরে, পায়ে রবারের স্যান্ডেল। আমার কোনো জ্যোতি দাদা ছিল না, পিয়ানো অর্গ্যান শুনিনি 7 জন্মে।
আমার বাবা কোনোদিন সিমলে পাহাড়ে যাননি আমাকে নিয়ে। জন্মদিনে রূপোর চামচে পায়েসান্ন খাওয়া দূরে থাক, ফেনা ভাতে কোনোদিন ঘি জোটেনি। তবু আমি কি কেউ না? আমার নিজস্ব ঘর নেই, লেখার টেবিল নেই, আমার বিছানায় যখন তখন উড়ে আসে উনুনের ঠান্ডা ছাই। 3 বেলা টিউশনি করি, সর্বক্ষণ পেটে ধিকি ধিকি করে খিদে। তবু আমি কবিতা লিখেছি সবাইকে লুকিয়ে, মোম জ্বলা মাঝ রাত্রে। আমার রক্ত, ঘাম, আত্মার টুকরো মিশে আছে তাতে। আমার বাবা শিরোপা দেবার বদলে জুতো মারতে উঠেছিলেন। স্বর্ণকুমারী কিংবা প্রতিভা নয়, আমার ছোটদিন নাম চামেলি। আমার খাতার পাতা ছেড়ে সে বাতাসকে উৎসাহ দেয়। বাড়ির দেয়াল থেকে পাড়ার মোড় পর্যন্ত ঝনঝন করে উপহাস। তবু আমি লিখেছি, লিখে গেছি। রবীন্দ্রনাথ আমার এই চৌহদ্দির মধ্যে জন্মালে লিখতে পারতেন এক লাইনও। বিহারীলালের মতো কোন নাম যাদের সঙ্গে আমার চেনা জানা ছিল না। পত্রিকার সম্পাদকরা উত্তর দেন না, ডাক টিকিট মেরে দেন। তবু আমি লিখেছি, লিখে গেছি। বন্ধুরা চাঁদা দিয়েছিল, তাই নিয়ে ছাপিয়েছি প্রথম কবিতার বই। প্রেসে এখনো কিছু ধার রয়ে গেছে। দপ্তরিখানায় দয়া চেয়েছি, তারপর ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে, তোমার কর কমলে প্রথম কপিটি দেবার জন্য। পাপিয়সী, এই সময়ে তুমি রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে আদর করছো, আমি কি কেউ না? আমার ঈর্ষা লক লক করে উঠছে আকাশে। এখন এক প্রবল বজ্রপাতে ধ্বংস হয়ে যাক রবীন্দ্রনাথের মতো সব কিছু। তার উপরে রেখে যাব আমার এই দিন দুঃখী কাব্যগ্রন্থখানি। রবীন্দ্রনাথের সবকিছু ধ্বংস হলেও কোনো ক্ষতি নেই। তারপর বাড়ি ফিরে সবকিছু মুছে দিয়ে তোমাকেও নির্মম একাকিত্বে আমার হাহাকার, আমার সমস্ত গুপ্ত কথার মতন অনর্গল মুখস্থ বলে যাব রবীন্দ্রনাথের কবিতা। একটাও কমা হসন্ত ভুল হবে না। রবীন্দ্রনাথকে আমি ভাঙবো, ছিড়বো, যা খুশি করব। সেসব আমার নিজস্ব ব্যাপার। রবীন্দ্রনাথ সে কথা জানতেন। সেই জন্য মৃত্যুর আগে তার ঠোঁটে লেগেছিল ক্ষীণ কৌতুকের হাসি। প্রাণের